সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক। আমার বাম দিকে রয়েছেন মিশু আলী সুহাস, কেন্দ্রীয় সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। রাজনৈতিক গবেষণাধর্মী এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 6 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দুদক গ্রেপ্তারের ক্ষমতা হারাবে, শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন সাংসদরা। 2010 বন্ধ হয়ে গেছে দেশের অর্ধ শতাধিক রেল স্টেশন। দিনাজপুর বিধি লঙ্ঘন করে 15 সাংসদ সংসদীয় স্থায়ী কমিটিতে। 2011 ব্যবসায়ীকে মারধরের পর চোর সাজিয়ে পুলিশে দিল ছাত্রলীগ। 2013 বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির দাবি বাস্তবসম্মত নয়, শিক্ষামন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের অস্ত্রের মহড়া। 2014 আওয়ামী লীগের গ্যাস ডাকাতি, ঝুঁকিতে সোনারগাঁ। মহাসড়কে আলু ঢেলে চাষিদের প্রতিবাদ, দাম না পাওয়ায়। সাংবিধানিক সরকার হলেই তা গণতান্ত্রিক হয় না, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজনৈতিক বিবেচনায় টিভি লাইসেন্স, মহাজোট আমলে 31, 4 দলীয় আমলে 10। 2015 কারা ফোনে আড়ি পাচ্ছে, কারা ইন্টারনেটে ছড়াচ্ছে, মুঠোফোনের পর এবার ল্যান্ডফোনের কথোপকথন নজরদারি টানা হচ্ছে। 2017 খুলনায় সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ছাত্রলীগ নেতা। রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা নিয়ে হতাশ অর্থমন্ত্রী। 2018 জননিরাপত্তায় বিঘ্ন ঘটলে পুলিশের সঙ্গে রাস্তায় থাকবে আওয়ামী লীগ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাসড়কে রোড সাইন ও মাইকিংয়ের জন্য 1033 কোটি টাকা চায় সড়ক ও জনপথ বিভাগ। ছাত্রলীগের নেতাদের মাদক ব্যবসা, কেন্দ্রীয় 10, ঢাকা বিশ্ববিদ্যালয় 3, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5, ধানমন্ডি থানা শাখা 2 জন। 2020 আমি বিশ্বের 1 নম্বর অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সংসদে অর্থমন্ত্রী, 10 বছরের সরকারি ঋণ 2 লাখ কোটি টাকা। 2005 lakh foreigners siphon of 26,400 crore টাকা a year, Transparency International Bangladesh, TIB। 2021 5 years of Bangladesh Bank Reserve heist, legal battle in primary stage, CID probe still on। 2022 প্রকাশ্যে গুলি করার হুমকি নৌকার প্রার্থীর, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সেলস turn negative in December after 19 months। 2023 105.13 acres of Bangladesh Jet Corporation BJC land grabbed। শুরুতেই যাচ্ছি কামাল উদ্দিন সবুজ ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম, আমি বিশ্বের 1 নম্বর অর্থমন্ত্রী। কথাটি বলেছিলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দৈনিক মানবজমিন এই খবরটি ছেপেছিল। মানবজমিনের আরেকটি সংবাদে এসেছে 10 বছরের সরকারের ঋণ 2 লাখ কোটি টাকা। একই অর্থমন্ত্রীর সময়ের খবর। ফ্যাসিবাদ মানে কি আত্মসম্মানহীনতা, না গোয়েবেলসীয় কায়দায় নিত্য নতুন মিথ্যাকে সত্যে রূপান্তর করা? 1 নম্বর অর্থমন্ত্রী এই অর্থে যে উনি বাংলাদেশ যে লুটতরাজের যে স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, ব্যাংক থেকে শুরু করে সকল আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, এগুলি টাকা পাচার হয়ে গেছে, এবং বা মানুষের যে নাবিশ্বাস হয়েছে তখন যে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সেই দিক থেকে উনি হয়তো প্রথম হয়েছেন বাংলা সারা পৃথিবীতে। দ্বিতীয় কথা যে ঋণের যে কথাটা, এগুলো হচ্ছে আসলে কি ঋণ নীতি তো বাংলাদেশকে তো জর্জরিত করে ফেলেছে। এগুলো তো অন রেকর্ড বাংলাদেশে আছে, কিন্তু সবাই বারবার বলতো যে আমরা আমাদের প্রবৃদ্ধির রেটিং ভালো, আমাদের এগুলো হচ্ছে কি কাগজে কলমের কতগুলি হিসাব। আপনার
প্রবৃদ্ধি, তারপরে GDP আপনার জিডিপি, এই জিনিসগুলি আপনি একজন বাংলাদেশের সাধারণ কৃষকের কাছে যদি যান, একজন দিনমজুরের কাছে যান, একজন রিক্সা পুলের কাছে যান, সে কি এগুলো বুঝে? সেগুলো বুঝে না। একজন কৃষক কি, একজন কি তার কাছে সে যে প্রতিদিন বা তার ন্যায্য মূল্য ন্যায্য পাওয়া। মূল্যটা মানে তার যে মানে ইয়েগুলো যে বিক্রি করছে, মানে ফসল উৎপাদন করছে, সেগুলি ন্যায্য মূল্য পাচ্ছে কিনা, এটার মাধ্যমে সে সংসারটা চালাতে পারছে সেখানে। এর মধ্যে দিয়ে সে তার যে জীবনের মান উন্নয়ন করতে জীবনের পারছে মান কিনা। উন্নয়ন বলেন, তার যে সন্তান রয়েছে তাদেরকে শিক্ষাদান করতে পারছে কিনা, এই যে বেসিক কতগুলি নিজ, তাদের তো মৌলিক অধিকারগুলি তারা ফুলফিল করতে পারে না। আপনি এক নম্বর কিন্তু প্রধানমন্ত্রী তো সংসদে এবং সমাবেশে অন্তত 1000 বার বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মানুষ খেয়ে পরে ভালো আছে, না, মানুষ সুখে আছে, না, কোনো মানুষ না খেয়ে মরছে না। বাস্তবতা তো যেটা হচ্ছে সেটা হচ্ছে তো বাংলাদেশ ক্রমেই পিছনে চলে গেছে। সকল ইন্ডিকেটর, অর্থনীতির সকল ইন্ডিকেটরে তো পিছনে। সেটা আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলেন, আপনার আমদানি ব্যয়ের কথা বলেন, তারপরে আপনার রপ্তানি আয়ের কথা বলেন, সব কিছু পিছনের দিকে চলে গেছে। কিছু রেমিটেন্সটা ছিল বলে এবং আরএমজির যে ইয়েটা আমাদের আছে সেটা ছিল বলে কিছুটা রক্ষা, মানে কিছুটা দেখা গেছে। কিন্তু সেটাও তো শেষে তো রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে গেছিলো, অনেক কমে গেছিলো। আমি যেটা বলতে চাচ্ছি যে এই আপনি একজন বাংলাদেশের একজন সর্বনিম্ন মজুরি কত আসলে, মনে করেন 5000, 6000, এগুলো কিন্তু না, 7000, 8000, আপনাকে ওইটা দেখতে হবে। আপনি নিজে টাকার মালিক হয়ে গেছেন, আমাদের না ওইটা তো না, আমি আসছি পার ক্যাপিটা ইনকামের যে বিষয়টা, এটা থাকে সব দেশে। আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, কিন্তু এটা আমার জন্য যেরকম, আপনার জন্য এরকম, একজন কৃষকের জন্য এরকম। আসলে ওই কৃষকের কিন্তু পার ক্যাপিটা ইনকামটা বাড়ে নাই। ওইটা মানে এটা একটা অ্যাভারেজে সামাজিক বৈষম্যটা বেড়ে গিয়েছে। 18-20 কোটি মানুষের একটা অ্যাভারেজ ধরে করা হয়, এটা সবাই জানি আমরা। তো এটা কিন্তু প্রকৃত চিত্র না। আমার আসলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কত আর্ন করি, আমি আমার খরচের খাতগুলি কি কি সেভাবে আসলে জিনিসগুলো হিসাব করতে হয়। আমরা উপর থেকে হিসাব করি, হিসাবটা এরকম না। ওই হিসাবটা করতে হবে নিচে থেকে হিসাব করতে হবে। আপনি কেউ 10,000 কোটি টাকার মালিক হয়ে গেল, এটা তো আমার যে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক জনতা বলেন, যারা আমরা নিম্ন আয়ের মানুষ বলি, তাদের কাছে কিছুই আসা যায় না। তারা তো খেতে পড়তে পারে না ঠিকমতো, তারা তো কাপড় পরতে পারে না, তারা ঠিকমতো তাদের বাসস্থান নাই। তো কাজেই এই কথার মধ্যে দিয়ে তারা এটা যতই বলুক না কেন, মানে এগুলা হালে পানি পাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা অতীতে বাংলাদেশের এর আগের যে সরকারটা ছিল বাংলাদেশের, আপনি 52 বছর 53 বছরের, যখন আমরা যদি 91 থেকে দেখি, 91 থেকে 2-3টা গভর্নমেন্ট, 4টা 2006 পর্যন্ত, তখন কিন্তু সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা ভিত তৈরি করে দিয়ে গেছিলেন। এই যে কথাগুলি বলছে, এগুলো হচ্ছে বাগাড়ম্বর, এগুলো হচ্ছে তাদের যে দুর্নীতি, তাদের যে মানে অত্যাচারী শাসন, তাদের যে ফ্যাসিজম কায়েম করেছিল। এবং এই ফ্যাসিজম কিন্তু এক ধরনের জঙ্গিবাদও কিন্তু আপনি মনে করেন তারা আইনাগর তৈরি করলো, এটা তো জঙ্গিবাদ। অথচ তারা আবার জঙ্গিবাদের কথা বলে এটার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করতো। তারা আপনি মনে করেন আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, সেটাও জঙ্গিবাদ। আপনি মানুষকে, ভিন্ন মতের মানুষকে জেলে পুরে দিয়েছেন, মেরে ফেলেছেন, গুম করে ফেলেছেন, এগুলো জঙ্গিবাদ না। অথচ তারা জঙ্গিবাদকে আইডেন্টিফাই করার চেষ্টা করতো, ইসলামিক কথাবার্তা বলেন, ইসলামের প্রতি, এটাকে জঙ্গিবাদ হিসেবে ইয়ে করে। এই কার্ডটা তারা সবসময় ব্যবহার করেছেন, করে পশ্চিমাদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এবং পেয়েছেনও। পরবর্তীতে কিন্তু পশ্চিমারা বুঝে গেছে যে এই কার্ড দিয়ে চলবে না। একটা হিসাব মতো আমাদের কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এবং সেগুলোকে ফিরিয়ে আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে কতগুলি, উনি নিজেও বলেছেন যেগুলি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কতটুকু আনতে পারবে জানি না, তবে উনি চেষ্টা করলে অনেক টাকা ফেরত আনতে পারবেন। কারণ উনি একজন, উনার যেই আন্তর্জাতিক পরিমণ্ডল, উনার যে কানেকশন, উনার যে পাওয়ার, সেটাকে কাজে লাগলে বাংলাদেশ কিছুটা উপকৃত হতে পারে। আপনার কাছ থেকে আবারও শুনবো সহজ ভাই, আমরা একটু মিশুর কাছ থেকে শুনে আসি। মিশু, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম মহাসড়কে রোড সাইন ও মার্কিং এর জন্য 1033 কোটি টাকা চায় সড়ক ও জনপথ বিভাগ। দৈনিক মানব জমিনের আরেকটি খবর। কতটা যৌক্তিক মনে করেন এই যে ডিমান্ড বা এই যে প্রকল্প নেওয়া?
ধন্যবাদ। দেখুন, বিগত সরকারের আমলে সব অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যে ব্যয়টা ধরা হতো সেটি ভারত সহ আশেপাশে যতগুলো রাষ্ট্র রয়েছে তার চেয়ে বেশি। এটি যদি আপনাকে আমি বলি কেন এটি হয়, কারণ হলো ঠিকাদার পূর্বেই নির্ধারিত থাকতো এবং তাদের যে ব্যয় এবং দরপত্র অনুযায়ী সেটি তৈরি করা হতো। এটি দুর্নীতি এবং অনিয়মের একটি বড় কারণ বটে। তবে দেখুন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্রে দেখানো হয়েছে লাস্টে এই কিছুদিন আগে, সেটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে প্রতি কিলোমিটার 4 লেনের মহাসড়ক নির্মাণে খরচ হচ্ছে মহাসড়ক নির্মাণে খরচ হচ্ছে 63.5 কোটি ডলার, যা ভারতের তুলনায় 4.4 গুণ বেশি। তো এই যদি চিত্র হয়, তো এখন আপনি দেখুন দেশের রোড সাইন মার্কিংয়ের জন্য যে 1033 কোটি টাকা ধরা হচ্ছে, সেটি আসলে আমার কাছে মনে হচ্ছে এটি অযৌক্তিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট যখন এই সরকারে আসে তারা যেটি করে সেটি হলো একটি রাষ্ট্রের যে প্রান্তিক পর্যায়ে যে উন্নয়ন সেটির চেয়ে তারা মনে করে নগরী মানে সিটি ক্যাপিটাল ওয়াইজ তারা সংস্কার করতে চায় বা ক্যাপিটাল ওয়াইজ এখানে এই কারণে কয় বাণিজ্যকরণের কারণে। তা আপনারা দেখুন যে বিগত আওয়ামী লীগের আমলে যেটি হচ্ছিল আমাদের লোকাল পর্যায়ে যে প্রান্তিক পর্যায়ে রোডঘাটের যে উন্নয়নটা হয়েছে তার চেয়ে বেশি আপনারা দেখুন যে মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু, তারপরে আপনি চট্টগ্রামে টানেল, তো এই বিষয়গুলোকে দেখুন। টানেলের চেয়ে আমার বেশি দরকার ছিল যে আমাদের যে ব্রিজগুলো রয়েছে ব্রিজগুলো মেরামত করা এবং ব্রিজগুলোকে উন্নয়ন। ছোট ছোট যে বেড়িবাঁধগুলো যুগের পর যুগ টোল নিয়ে যাচ্ছে, বাট ওই টোলের আলটিমেটলি ওই ব্রিজ সংস্কার করতে হবে, নতুনভাবে যে ভেঙে যাচ্ছে জরাজীর্ণ, এগুলো ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ হয়ে যাচ্ছে। আপনি কিছুদিন আগে দেখুন যে গাজীপুরে টুঙ্গিতে যাওয়ার যে ব্রিজটি সেটি ভেঙে ফেললো। টানেলের চেয়ে আমাদের এই সংস্কারগুলো মূলত দরকার ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে রোড সাইন বা মার্কিং এর জন্য যে ব্যয়টি রয়েছে সেই ব্যয়টিকে খতিয়ে দেখে বাজেট নির্ধারণ করা। জি, একই বিষয়ে একটু সবুজ ভাইয়ের কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে এরকম প্রকল্প 1000 কোটি টাকা 100 কোটি টাকার প্রকল্প মিশুচের একটি হিসেব দিয়েছিল, শ্বেতপত্রে উঠে এসেছে যে ব্যয় 60 গুণ 40 গুণ বেশি। তো তাহলে এত বাড়তি বরাদ্দ কোথা থেকে আসে বা এত বাড়তি বরাদ্দের নেপথ্যের কারণ কি? বরাদ্দগুলো তো আমরা খরচ করতেও দেখি, কোথায় খরচ হয় তাহলে? আওয়ামী লীগের আমলে যেসব প্রকল্পগুলি নেওয়া হতো এদের বেশিরভাগ প্রকল্পগুলো আপনি দেখবেন যে বিভিন্ন ঋণের প্রকল্প। বাংলাদেশ গভর্নমেন্টের কিছু কিছু কন্ট্রিবিউশন থাকতো, সেগুলো কম, বাট বেশিরভাগ ঋণ। এবং এগুলি একটা প্রজেক্টে দেখবেন বাজেট যখন যেটা ছিল এটাকে রিভাইজ করতে করতে 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে গেছে। এগুলা ওই যেটা বলছিলাম যে লুট যে করার যে একটা চলছিল, মহোৎসব চলছিল, সেই জন্য এই লুটগুলি করতো। এবং এগুলো একটা হাইয়েস্ট লেভেল থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই করতো। এবং যারা অফিসিয়ালি ছিল না এর বাইরেও পরিবারতন্ত্রে, এখানে আমরা এটা ফ্লাইওভার করছি, এখানে এটা করছি, সেখানে এটা করছি, অথচ দেখেন এগুলোর প্রকৃত ব্যয় এবং এগুলোর যে রিটার্ন, এগুলোর যে ইন্টারেস্ট, এগুলো তো আপনি কাগজে দেখতে পাবেন। আজকে হিসাব করে দেখেন বাংলাদেশের মানুষের এক একজনের মানে ঋণের বোঝা কত, এগুলো সব আমাদের উপর এসে পড়েছে। তো কাজে লুটতরাজ করে তারা কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু বিদেশে পাচার করে ফেলেছে এবং এটা মানে ঋণের টাকা পর্যন্ত লুটতরাজ করে নিয়ে গেছে ওরা। এবং এই জন্য বারবার রিভাইজ করে কিন্তু ঋণটা তো রয়ে গেছে, আর একটু সেটা আমাদেরকে বাংলাদেশকে এই দুর্ভোগ পোহাতে হবে ভবিষ্যতে। আমরা একটি সংবাদে দেখলাম খুলনায় সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ছাত্রলীগ নেতা। দৈনিক একটি জাতীয় দৈনিকের খবর ছিল। আওয়ামী লীগ আসলে শুরু থেকেই এসেই এই যে গণমাধ্যমের কর্মীদের উপরে আঘাত এবং অনেক সাংবাদিককে খুন হতে দেখেছি, একটিরও বিচার হয়নি। এবং এই যে সাংবাদিকদের উপরে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যুবলীগরা হামলা করত, এ ঘটনায় আমরা কখনো কোনো মামলা হতে দেখিনি। এর কারণটি আসলে কী ছিল? গণমাধ্যম তো কোনো বিরোধী দলের কোনো পার্ট ছিল না, কোনো রাজনৈতিক দলের পার্ট ছিল না, তাহলে গণমাধ্যম কর্মীরা এরকম তাদের টার্গেটে পরিণত কেন হয়েছিল? আসলে আওয়ামী লীগের যদি ইতিহাস অন্তত গত 53 বছরে দেখেন, তারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু সত্যিকার অর্থে স্বাধীন গণমাধ্যমের বিষয়টা যায় না এই কারণে, এবং যায় না দেখেই আপনি দেখবেন 72-75 সালে
শেখ মুজিবুর রহমানের সরকার যখন ছিল, এটা আমরা সবাই জানি যে এক পর্যায়ে বাকশাল যখন কায়েম করলো, সংবাদপত্র শিল্পের সংবাদপত্রের মাত্র 4টি সংবাদপত্রিকা সবগুলি আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসতেন তখন কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু ফিরে পেল। আমি এটা বলবো না যে তখন কোনো সমস্যা ছিল না, যে একেবারে সংবাদপত্র একেবারে মানে অনেক মানে ইয়েতে এগিয়ে গেছে তা, বাট এটা সত্য যে এর আপনি যদি আওয়ামী লীগ রেজিমের সঙ্গে এবং এরশাদ রেজিমের সঙ্গে অন্য রেজিমের তুলনা করেন, আপনি এটা যদি পত্রপত্রিকাগুলি আপনি দেখেন, ইলেকট্রনিক মিডিয়ার এগুলো ক্লিপগুলি দেখেন, কম্পারেটিভলি তাদের আমলে অন্য মানে বিশেষ করে এর আগে, এছাড়া তো বিএনপি ছিল, তাদের শাসন আমলে অনেক বেশি স্বাধীনতা ভোগ করেছে। আমরা এরকম স্বাধীনতাই চাই সংবাদকর্মী হিসেবে, কিন্তু আওয়ামী লীগ কখনোই এগুলা মানে এটা করতে, আওয়ামী লীগের কাছে গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে তারা যা করে, তারা যা চিন্তা করে, তারা যা বলে, তারা যেটা মানে করতে চায়, এটার পক্ষে অবস্থান নেওয়া মানেই তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা। এর বিপক্ষে গেলেন মানে আপনি স্বাধীনতা বিরোধী হয়ে গেলেন, তা আপনি আপনার সংবাদপত্র স্বাধীনতা তখন তাদের কাছে এটা গৌণ হয়ে যায়, তখন তাদের কাছে আর কিছুই থাকে না, এবং তারা তখন আপনি স্বাধীনতা চেতনা ভুলুণ্ঠিত করলেন, আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেলেন, এই ধরনের বয়ান দিত। আসলে এগুলি মানুষ এখন আর গ্রহণও করে না। মিশু, আসলে গণমাধ্যম কর্মীদের উপরে সবসময় দেখা গেছে যে কোনো না কোনো, হয়তো বেশি কম, এক ধরনের চাপ ছিলই। হ্যাঁ, কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি প্রচুর গণমাধ্যম কর্মীর উপরে হামলা হয়েছে, অনেকে খুন হতে হয়েছে, একটিরও সাজা হয়নি বা কোনো আসামি ওইভাবে উল্লেখযোগ্য গ্রেপ্তারও হয়নি। আসলে গণমাধ্যম স্বাধীন কিংবা স্বাধীন না, আপনি তো গণমাধ্যম বিষয়ক সাবজেক্টেই পড়াশোনা করছেন, গণমাধ্যমের স্বাধীনতাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমি এই আন্দোলনের সময়ও আমি যেটি হয়েছে যে আমি ফ্যাসিবাদ বলেছি, আমি ফ্যাসিস্ট হাসিনা বলেছি, ওইটি কেটে নিয়ে পরবর্তী সময় যেটি বলেছি সেই ছোট্ট একটি ক্লিপ দেওয়া বা সেটি নিউজে প্রকাশ করতো। কেন? আমাদের সেই বাকস্বাধীনতা থাকতে হবে এবং গঠনমূলক সমালোচনা করবো, সেটি টিভিতে যেমন সম্প্রচারিত হবে, তার পাশাপাশি আমরা যখন তাদের সরকারের পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি সম্প্রচারিত হবে। সেটি হলে জনগণের কাছে আমাদের একটা ব্যালেন্স থাকে। বেসরকারি যে টিভি চ্যানেলগুলো রয়েছে, এগুলো হলো বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রির আন্ডারে রয়েছে। যেই কোম্পানি ইন্ডাস্ট্রির আন্ডারে যদি থাকে, সেই কোম্পানি ইন্ডাস্ট্রি এরা কারা? এরা হলো বিভিন্ন বাণিজ্যের সিন্ডিকেট রয়েছে। তো এই সিন্ডিকেট তো তারাই মেনটেন করতেছে, তারাই ব্যালেন্স করতেছে। তো তাদের হাউস থেকে কিভাবে আপনি চান যে দেশের মানে একবারে দৃশ্য একটা মানে জীবন ঘনিষ্ঠ বা বাস্তবতার নিরিখে সে আলোচনা শুনবো। মিশু, আমরা একটু সবুজ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। সবুজ ভাই, যে বিষয়টি বলছিলাম যে আমরা একটি সংবাদে দেখলাম যে মহাজোট টেলিভিশন লাইসেন্সের বিষয়ে মহাজোট সরকারের আমলে 31, 4 দলীয় সরকারের আমলে 10। দৈনিক মানবজমিনের খবর, চ্যানেলগুলো সে কারণেই দলীয়, সেই সংবাদে এরকম একটি মন্তব্য করা হয়েছে। সেই চ্যানেলগুলো এখন কিভাবে তাহলে তারা চলছে? তখন সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমরা এটার জন্য ফাইট করেছি সাংবাদিক হিসেবে। কিন্তু ওগুলোর অনুমোদন তো হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, অনুমোদনগুলো ছিল রাজনৈতিক বিবেচনায়, কিন্তু এখন এগুলো অনেকগুলি তারা মানে চরিত্র বদল করেছে, যেগুলো অন এয়ারে আছে। এই কারণে করেছে। এখন তো বাংলাদেশের বাস্তবতা ভিন্ন, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আওয়ামী লীগের এই দুঃশাসনের বিরুদ্ধে, যে দুঃশাসন তারা করেছে, তার বিরুদ্ধে যে পক্ষে বলার মতো তেমন কিছুই তো নাই খুব একটা। কাজে এগুলো কি বলবে? আর এই একটা সেকেন্ডলি হচ্ছে যে ওইটা বলার মতো কোনো আপনার যুক্তিসঙ্গত কারণও তো নাই। কিন্তু তারপরেও দেখেন, না আমি যেটা বলছি, তারপরেও দেখেন অনেক কিছু কিন্তু আওয়ামী আমলের মানে দুঃশাসনের চিত্র আসছে, কিন্তু যেই পরিমাণ তারা করেছে দুঃশাসনের যে প্রকৃত চিত্র, তার 30-40% হয়তো আসছে কিনা আমি আই ডাউট, কিন্তু আরও অনেক রয়ে গেছে। হত্যা, গুম, খুন, টাকা লুট থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, না বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া থেকে শুরু করে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম দেশ, এই দেশের মালিক যে জনগণ, তারা এই দেশের মালিক জনগণের কাছ থেকে অন্যের কাছে বন্ধক দিয়ে দিয়েছে। না, তার মানে হচ্ছে যে উদ্দেশ্যে আওয়ামী লীগ যে রাজনৈতিক বিবেচনায় এই গণমাধ্যমগুলোর অনুমোদন দিয়েছিল, সেই স্বার্থ কি তারা এখনো দেখছে? তাহলে আমরা যখন পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করব, তখন পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করা উচিত, কিন্তু যেটা গত আমলে হয় নাই।
কিন্তু আমি আমার সঙ্গে মতের অমিল থাকলে যে আমি তার বিরুদ্ধে মানে তাকে আমাকে চাকরি খেয়ে ফেলতে হবে বা তার ইয়েতে চলে যেতে হবে, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। কিন্তু আওয়ামী লীগ তাই মনে করতো। আওয়ামী লীগের যারা ইয়ে করতো, তাবেদারি করতো যেসব সাংবাদিকরা, তারা তাই মনে করতো এবং সেটাই ম্যাক্সিমাম সময় করতো। যার কারণে দেখবেন যে ভিন্ন মতের সাংবাদিকরা বেকার ছিল, তারা চাকরি পায় না। এটাকে ভিন্ন মতের সাংবাদিক বলবেন না পেশাদার সাংবাদিকরা বেকার? আমি বলি ভিন্ন মতের সাংবাদিকদের মধ্যে অনেক পেশাদার, বেশিরভাগ সাংবাদিক পেশাদার সাংবাদিক ছিল। তো কাজেই তারা মানে পেশাদার সাংবাদিকদেরকেই তারা ভিন্ন মতের মনে করত, ভিন্ন মতের মনে করতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের তো যখন ফেসিবাদ কায়েম হয়ে যায় তখন সব প্রতিষ্ঠান সব কিছু ফেসিবাদের আওতায় চলে যায়, সেখানে তো স্বাধীনতার কোনো বিষয় থাকে না। তার মানে সেখানে তো কোনো মুক্ত গণমাধ্যমের বিষয় থাকে না। আপনার কথাই যদি সঠিক ধরে নেই এবং এটিই সঠিক, তাহলে সেই ফ্যাসিবাদের প্রচার যন্ত্র বাঁচিয়ে রেখে আপনি গণতন্ত্রের পথে ফেরাটা কতটা সহজ? কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যেটা আমার কাছে মনে হয় একজন সংবাদকর্মী হিসেবে, মনে করেন এখন যে অবস্থা বিরাজ করছে, এটা যদি 6 মাস পরে বিরাজ না করে বা 1 বছর পরে বিরাজ না করে, তখন আবার দেখবেন যে গণমাধ্যমের চরিত্র আবার পাল্টে গেছে, এই বিষয়টা আর কি। এখন আমি যেটা মনে করি গণমাধ্যম এইভাবেই থাকা উচিত। সরকার আসবে যাবে, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা কখনোই নিশ্চিত করতে পারছি না পুরোপুরি। কিছু কিছু সময় অনেকটা নিশ্চিত হয়েছে, যেটা আমি একটু কম্পারিজন ড্র করেছিলাম। সেটা হচ্ছে যে যেই সরকারই আসুক না কেন, যেই সিচুয়েশনে থাকুক না কেন, আমরা যাতে জনগণের পক্ষে অবস্থান নিতে পারি, যেটা আমরা বলি কিন্তু করি না বা করতে পারি না। করি না ঠিক না, আমরা করতে চাই, আমরা অনেকে করতে চাই। ব্যক্তিগতভাবে আমি চাই, আমার একটা মত থাকতে পারে বাইরে, কিন্তু আমি যখন সাংবাদিকতাটা করব আমি কিন্তু চাই যে নিরপেক্ষভাবে সাংবাদিকতা করব। জি, সবুজ, আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু মিশুর কাছ থেকে এই বিষয়ে শুনে আসি। মিশু, আসলে সবুজ ভাই যেটি বলছেন যে গণমাধ্যম শূন্য রেখায় থাকতে চায় অনেকেই, কিন্তু থাকতে পারে না। এই না পারার কারণ কি রাজনীতি শুধুই? আসলেই আমাদের এটি কালচারগতই সংস্কৃতিগতভাবেও হতে পারে, বা এটি আমরা আসলে আমাদের যে সাউথ এশিয়ায় যে ভৌগোলিক অবস্থান সেই অবস্থান থেকেও আমরা হতে পারি। এটি কিন্তু এই অচলায়তন তো আমাদের ভাঙতে হবে। আমরা এটি ভাঙানোর জন্য দেখুন যে এই অভ্যুত্থান হয়ে গেল, মানে আমরা একটি অভ্যুত্থানের সাক্ষী হলাম, কিন্তু বিপ্লবের পরিণত কেন হতে পারলো না? বা 5ই অগাস্টে কি এমন ঘটে গেল যেটি 71-এর সময় যেমন আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার একটি ইতিহাস রয়েছে, তেমনি এই 5ই অগাস্টে কি আমাদের সেম জিনিসটাই হয়েছে কিনা সেটাও আমার সন্দিহান। তবে আমি মনে করি যে এটি আসলে যুগের পর যুগ নিরীহ মানুষের উপরে গুলি উঠবে, তারা হসপিটালে অত্যাচারিত হবে, আমার ভাইয়েরা রাজপথে নামে আসবে, আমি সেখানে অ্যাম্বুলেন্স চলবে না, সেখানে জাতীয় পতাকা উড়াতে পারবো না, এমনও একটি ফ্যাসিবাদ কায়েম হবে। যুগের পর যুগ এক পর এক ফ্যাসিবাদ, আমরা 90 যেমন ফ্যাসিবাদ হয়েছে আমাদের পূর্বপুরুষরা, আবার সেম 24-এ এসে আমরা এই নতুন জেনারেশন জেনজেড যেটাকে বলছেন, তারা এসে একটি ফ্যাসিবাদের সরিয়ে দেওয়ার পরও এখনো আমাদের প্রান্তিক পর্যায়ে যে ভাইয়েরা রয়েছেন, যে সহযোদ্ধা রয়েছেন, তারা বিভিন্ন হুমকি থ্রেটের মুখে শিকার হচ্ছেন। আপনি কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আমার ভাইয়ের উপরে যেভাবে হামলা করা হচ্ছে, এবং গত কিছুদিন আগে দেখেছেন যাত্রাবাড়িতে ড্যামরা কলেজে এক শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। এমন যাচ্ছে, মানে ঘটনা প্রতিনিয়ত এমন হত্যাযোগ্য ঘটনা চালিয়ে যাচ্ছে। সেই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশটুকু আমরা এখন পর্যন্ত করতে পারিনি। এই ব্যর্থতা, মনে করেন এগুলো জিনিস কিন্তু এখনো বিদ্যমান। গণমাধ্যমের স্বাধীনতা কখনোই ছিল না, সেটি 71 পরে যখন মুজিবের শাসন আমলেও আমরা দেখি নাই, তেমনি এখন পর্যন্ত আমরা দেখতে পাবো না। আগামীতে এটি সন্দিহান। আমি এখনো বলছি, আমরা আবারও সময় থাকলে আপনার কাছ থেকে শুনবো। সবুজ ভাই, অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত, দুদক গ্রেপ্তারের ক্ষমতা হারাবে, শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না সংসদ সদস্যরা, দৈনিক প্রথম আলোর খবর। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? কেন দুদকের গ্রেপ্তারের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল? দুদক তো একটা মানে সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এটা তো আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান নামে মাত্র ছিল। এটার তো আসলে কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানও ছিল না, এটা কোনো স্বাধীন কোনো সত্তাও ছিল না। কাজে গত সরকারের তাদের ইচ্ছা অনুযায়ী তারা কাজগুলি করতো। কাজে এটা একটা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনিও কি তাই মনে করেন? ঠিক দুদকের মতো এরকম অনেকগুলো প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল কিনা? দেখুন, আসলে বাংলাদেশের চিত্রটা এমনই ছিল, গত হাসিনা আমলে এমনই ছিল যে
যেটাই বলেন, ক্ষমতা থাকুক আর পুলিশের যেমন ক্ষমতা রয়েছে, র্যাবের যেমন ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা আসলে ক্ষমতা না। এটি আপনার গণভবন থেকে গণভবন বাসভবন থেকে যেই ডিরেকশন দেওয়া হতো সেটি আসলে রুট লেভেল পর্যন্ত প্রস্তাবিত হতো এবং সেটি পালন করা হতো। তো সেটি নিয়ে এই যে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন এক ধরনের রাজনৈতিক যাত্রা আমরা শুরু করেছি, বা গণতন্ত্রের পথে আমরা ফিরবো এরকম স্বপ্ন দেখা শুরু করেছি। এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারকে আপনার পরামর্শ কি? বর্তমান সরকার আমাদের যে কাঙ্ক্ষিত যে উন্নয়নের কথা বলছি, কাঙ্ক্ষিত যে সংস্কারের কথা বলছি, যে সংবিধান যে বিগত সময়ে যেভাবে বিগত 53 বছরে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, সেটি একটি ফুল স্টপ করা প্রয়োজন আমি মনে করি। সেটি এমনভাবে সংস্কার করা হোক যেটি আর এই দেশ বা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আর যাতে কখনো এটি কাটাছেঁড়া না হয় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সবুজ ভাই, আপনার পরামর্শ কি? বাংলাদেশ কিন্তু বিভিন্ন সময় বিপর্যয়ের মুখে পড়েছে দেশ এবং রাষ্ট্র হিসাবে। এই ফ্যাসিস্ট আমলে পড়েছিল, তো এটা থেকে মুক্তির জন্য অনেক রক্ত, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলি সবাই। তো এখন এই যে 5-6 মাস হলো, এই সরকার এমনভাবে কাজগুলি করা উচিত আমার মনে হয় ইউনূস সাহেব এরকম স্ট্রং খুব শক্ত হাতে, যে আমাদের এই যে নতুন একটা সুযোগ পেলাম, এই সুযোগটা যাতে আমাদের এখন যে নির্বাচন, সংস্কার, বিভিন্ন বিষয়ে যে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হচ্ছে, এটা হতেই পারে গণতন্ত্রে, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ সবাই এটা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এমন কিছু করা উচিত হবে না, রাজনৈতিক দলগুলিরও করা উচিত হবে না, এই সরকারের পক্ষ থেকেও কিছু করা উচিত হবে না, যাতে আমাদের ওই ঐক্যটা ভেঙে যায়। যদি ভেঙে যায় বা কোনো জায়গায় কোনো লুপহুল তৈরি হয়, এবং আপনি জানেন যে আমরা সবাই জানি যে পতিত সরকার কিন্তু নানা ধরনের চেষ্টা করছে আবার ব্যাক করার জন্য, এই সুযোগে তারা আবার ব্যাক করবে। কিন্তু এত দুঃশাসন এবং এতগুলি ছাত্র জনতাকে মেরে ফেললো কয়েকদিনের মাথায়, কোনো অনুশোচনা কিন্তু নাই, কিন্তু কোনো ক্ষমা প্রার্থনা নাই, কিন্তু ক্ষমা প্রার্থনা করে নাই তারা। এখনও এই যে ফেসিস্টের মধ্যে, ফেসিজমের মধ্যে আছে। কাজে এদের বিচার হওয়া উচিত। বিচার যদি না করে না, কিন্তু 6 মাস হয়ে গেছে, এটা কিন্তু মানুষ চায় যে এদের বিচার হওয়া উচিত, কিছু দ্রুত বিচার হওয়া উচিত অনেকের, তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু আপনার পরিষ্কার হয়ে যেত, অনেক কিছু সমাধান হয়ে যেত। তারা কামব্যাক করার দুঃসাহসও দেখাতো না। আপনারা এগুলো যদি এই সরকার না করে ঠিকমতো, এটা প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকারই করা উচিত। অনেকগুলি দ্রুত আপনার এগুলো এভিডেন্স, লং টার্ম কাজগুলো রাজনৈতিক সরকারের জন্য রেখে একটা মিনিমাম সংস্কার করে আস্তে আস্তে আমরা গণতন্ত্রের পথে যাই। জি, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ ভাই, ধন্যবাদ মিশু, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।